হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অলওয়েজ। এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে, তোমরা অনেকেই জানো যে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলের কিন্তু কন্টেন্ট ম্যানেজার চেঞ্জ হয়েছে। একজন কন্টেন্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে সে প্রত্যেকটা কন্টেন্ট যাচাই বাছাই করে কোনটা চ্যানেলের জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে সেটা আনে আর কি। তো এই সিনেমাটা যে আমরা এক্সপ্লেন করবো, এটা নিঃসন্দেহে একটা মাস্টারপিস সিনেমা। এর কারণটা হচ্ছে এটার আইএমডিবি রেট 10.7। আবারও বলছি 10.7, এটার আইএমডিবি রেট। সাউথ কোরিয়ান একটা রোমান্টিক সিনেমা এটি, এবং এই সিনেমার কাহিনী এত বেশি ইউনিক আর এত বেশি সুন্দর যে এরকম সিনেমা 2 মাস পর পর একবার করে দেখা যায় সিরিয়াসলি। তো 2021 সালের শেষের দিকে আমরা একবার এই সিনেমাটা এক্সপ্লেন করেছিলাম। আর যেহেতু নতুন কন্টেন্ট ম্যানেজার, সে তো আর এটা যায় না, সে আমাদের কাছে সেম স্ক্রিপ্টটি আবারও পাঠিয়েছে। তো আমি যখন এটার উপর কাজ করা শুরু করি, তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, এই সিনেমাটা তো মনে হয় অনেক আগে এক্সপ্লেন হয়েছে। তবে তারপর আমি কিসের জন্য এটার স্ক্রিপ্ট বাদ দিইনি, কারণ এটা অ্যাকচুয়ালি একটা ভালো সিনেমা, এবং তুমি যদি আজকে ওই সিনেমাটা দেখো তোমার কাছে আবারও ভালো লাগবে, আবারও তুমি ফিল করতে পারবে। তো আমার উপর যাদের বিশ্বাস আছে তারা আজকের এই ভিডিওটা দেখতে পারো, যাদের বিশ্বাস নেই তারা এই ভিডিওটা স্কিপ করে এখনই চলে যেতে পারো। কিন্তু আমি তোমাদেরকে মিথ্যা বলে সলিম বুঝ দিয়ে ভিডিওটাতে ভিউ নেওয়ার জন্য চেষ্টা করতে পারি না, এটা আমাদের ইথিক্সের বাইরে। তো আমরা আগে বলে নিলাম। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে কিছু সংক্ষেপে তথ্য দিই। সিনেমাটা রিলিজ পেয়েছিল 2019 সালে। 2019 সালে কিন্তু দক্ষিণ কোরিয়াতে অনেক বেস্ট রোমান্টিক সিনেমা এসেছিল, তার মধ্যে এটা একটি। আর এই সিনেমাটার আইএমডিবি রেট তো বললামই 10.7। সিনেমাটা নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় 25 কোটি টাকা। বক্স অফিস আয় করেছিল ওই সময় 70 কোটি টাকার মতো। বাট এই সিনেমাটা এর চেয়ে অনেক বেশি কিছু ডিজার্ভ করে। দক্ষিণ কোরিয়ার একটা ফালতু সিনেমা 250-300 কোটি টাকার ব্যবসা করে, কিন্তু এইরকম একটা সিনেমা কেন এত অল্প টাকা আয় করতে পারলো, আমি আসলে হিসাব মিলাতে পারলাম না। তো যাই হোক, অনেক প্রশংসা করলাম। এবার চলো আমরা মূল ভিডিওতে যাবো। তার আগে যদি কোনো ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, তুমি সেটাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কিংবা চাইলে দেখতেও পারো। তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার হাতে যদি অফুরন্ত সময় থাকে, তুমি ভিডিও দেখবে, তোমার ব্যক্তিগত ব্যাপার তো এটা। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম, এবং ভিডিওর শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে জাং। আর জাং সারাদিন ছোটখাটো কাজ করে, মনে করো ক্লিনিং এর কাজ এবং ছোট ডেলিভারির কাজ করে। আর রাতের বেলায় সে পার্কিং এরিয়াতে কাজ করার জন্য আসে। আর এখানে আসার কারণ হচ্ছে, এখানে যে বয়স্ক লোকটা কাজ করে সে মূলত রিটায়ারমেন্ট নিচ্ছে, অন্য শহরে চলে যাচ্ছে। তো তার বদলে আমাদের জাং কাজ করতে এসেছে। তো ওই বয়স্ক লোকটার সাথে যখন জাংয়ের দেখা হয়, আমরা তাদের কথায় বুঝতে পারি তারা পূর্ব পরিচিত। এবং ওই বয়স্ক লোকটা জাংকে অ্যাডভাইস দিয়ে বলে, এই বয়সে তোমার এত পরিশ্রম করা ঠিক না, নিজের শরীরে খেয়াল রেখো। আর এই কথা বলে বয়স্ক লোকটি চলে যায়। তো যাই হোক, এরপর জাং করে ওই বয়স্ক লোকটির জায়গায় বসে পড়ে, কেবিনে বসে পড়ে, যেটা পার্কিং এর এন্ট্রি গেটে ছিল, মানে কোন গাড়ি আসবে যাবে এটার হিসাব রাখবে। আর তারপর ও একটা বক্সিং ম্যাচের খেলা দেখছিল। আর তখন ওই কেবিনের মধ্যে একটা মেয়ে আসে, এবং সে জাংয়ের হাতে অনেকগুলো খাবার রাখতে শুরু করে। আর জাং তখন জিজ্ঞেস করে, এগুলো কার, আপনি কে? তখন ওই মেয়েটি তো জাংয়ের আওয়াজ শুনে ঘাবড়ে যায় এবং বলে, আপনি কি? এখানে তো আমার দাদা থাকার কথা। তো জাং তখন বুঝতে পারে যে মেয়েটি অন্ধ, আর এখানে যে বয়স্ক লোকটি থাকে, হয়তো ওই বয়স্ক লোকটি মেয়েটির দাদা বা কোনোভাবে সম্পর্ক রয়েছে। তো ওই মেয়েটি তখন বলে, আমি আসলে প্রতি সন্ধ্যায় আমার কাজ শেষ করে এখানে আসি এবং দাদার সাথে বসে স্ন্যাক্স খাই এবং টিভির প্রোগ্রাম শুনি, কিন্তু এখানে যেহেতু দাদা নেই তাহলে আমি চলে যাই। তো এই কথা বলেও চলে যায়। আর বাইরে গিয়েও বাসের জন্য অপেক্ষা করতে শুরু করে। বাট তখনই বৃষ্টি পড়তে শুরু হয়। আর এরপর জ্যাং ওর কাছে যায় এবং ওকে ভেতরে নিয়ে আসে প্রোগ্রামটি শোনার জন্য, মানে বৃষ্টি শেষ হলে ও চলে যাবে। তো যাই হোক, ওই প্রোগ্রামটি কিন্তু ওর দাদার সাথে বসে ও রেগুলার শুনতো। তো মেয়েটি ভেতরে এসে ওই প্রোগ্রামটি অনেক এনজয় করে, যদিও টিভি দেখতে পারে না, বাট কানে শুনে আর কি।
আর তোমরা যারা নিউ জেনারেশনের তারা এই ব্যাপারগুলো বুঝবে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা রেডিওতে কিন্তু নাটক শুনতাম, মানে এখন তো নাটক দেখা যায়, আমরা যখন ছোট ছিলাম তখন রেডিওতে কিন্তু নাটক সম্প্রচারিত হতো, সিনেমা সম্প্রচারিত হতো, ইভেন সিনেমার ক্যাসেটও পাওয়া যেত, অডিও ক্যাসেট। ধরো এই যে সিনেমাটাই, সিনেমার অডিও ক্যাসেট পাওয়া যেত, আমরা ছোটবেলাতে এগুলো শুনেছি। তো যাই হোক, শোটা শোনার পরে মেয়েটি সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে জেনি, যে একটা কল সেন্টারে কাজ করে। মানে বুঝতেই পারছো একটা অন্ধ মেয়ে কথা বলা ছাড়া আর কোন কাজ করতে পারবে। তো পরের দিন আমরা দেখি জ্যাং একটা বক্সিং ক্লাবে যায় এবং ওই বক্সিং ক্লাবের যে ওনার বা কোচ তার কাছে গিয়েও ক্ষমা চায় এবং বলে আমি যেটা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তবে তারপরেও কোচ ওর উপর অনেক রেগেছিল এবং সে বলে আমি আমার পরিবারকে না খাইয়ে, আমি আমার ছেলেকে না খাইয়ে তোকে মানুষ করেছি, কোনো অভাব রাখিনি, আর তুই হুট করে হাওয়া হয়ে গিয়েছিস গত 5 বছর আগে, আর খবর নেই। তো এটা বলে সে উঠে চলে যায়। আর এরপর জ্যাং যখন এখান থেকে চলে যেতে লাগে তখন সেকেন্ড কোচ আসে এবং সে ওখানকার সকল বক্সারদের সাথে জ্যাং এর পরিচয় করিয়ে দেয় যে 1999 সালে যে ন্যাশনাল বক্সিং গেমস হয়েছিল সেখানে সমস্ত মেডেলও জিতেছিল, এমনকি ফাইনালে সে তার অপোনেন্টকে খুব সহজে নকআউট করে দিয়েছিল। আর এই কথার পর এখানকার যে একটা বক্সার ছিল, মানে বর্তমান যে সেরা বক্সার এই ক্লাবের, সে করে কি জ্যাংকে চ্যালেঞ্জ করে এবং বলে তুই এক সময় তো আমাকে হারিয়েছিলি, বাট এখন আমি নিজেকে এত ডেভেলপ করেছি যে তুই আমার সামনে টিকতেও পারবি না। তবে তারপরেও জ্যাং ওর চ্যালেঞ্জ একসেপ্ট করে না। তো যাই হোক, তখনই সেখানকার ওনার চলে আসে যার কাছে জ্যাং একটু আগে ক্ষমা চেয়েছিল এবং এক সময় সে জ্যাং এর কোচ ছিল। তো জ্যাংকে সে বলে তুই ওর সাথে একটা রাউন্ড খেলবি, এটা তোর করা উচিত। কিন্তু জ্যাং ডাইরেক্ট মানা করে দেয় যে আমি কোনোভাবে আর বক্সিং করবো না। মানে এখানে অবশ্যই কোনো গোপন রহস্য রয়েছে। তো এই কথা শোনার পরে ওর কোচ করে রেগে ওকে একটা থাপ্পড় মারে এবং ওখান থেকে বের করে দেয়। তবে তারপরেও জ্যাং উল্টো সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর রাতের বেলা যখন ও পার্কিং এরিয়াতে ওই কেবিনের কাজে থাকে তখন জেনি আরো একবার ওই টিভি প্রোগ্রাম দেখার জন্য আসে, যে প্রোগ্রামটি প্রত্যেক রাতে ওর বানানো দাদার সাথে দেখতো। ওটা অবশ্যই ওর বানানো দাদা হবে, কারণ আপন দাদা হলে তো জেনির সাথে দেখা করেই যেত বা জেনি জানতো মোবাইলের যুগ। কিন্তু ওর দাদা তো রিটায়ারমেন্ট নিয়ে অন্য শহরে চলে গিয়েছে, এ কারণে জ্যাং এর সাথে বসেও প্রোগ্রামটি দেখছে। তো আমরা দেখি এই মেয়েটি অনেকক্ষণ নাক ছিটকায় আর তারপর জানালা খোলার জন্য বলে। অ্যাকচুয়ালি হয়েছে কি, জ্যাং এর জুতো দিয়ে অনেক বিশ্রী গন্ধ আসছিল, আর যাদের জুতোয় গন্ধ হয় তারা জানো এটা কেমন সুগন্ধ। কাউকে যদি শাস্তি দিতে চাও মোজাটা খুলে ওর মুখের ভিতর ঢুকিয়ে দাও, বমি করতে করতে মরে যাবে। তো যাই হোক, এরপর ওই মেয়েটি জ্যাংকে প্রোগ্রামের ব্যাপারে জিজ্ঞেস করে আর জ্যাং তখন পুরো প্রোগ্রামটি এক্সপ্লেন করতে শুরু করে, যেমন কে কোন ড্রেস পরেছে, আশেপাশের লোকেশনটা কেমন। আর এখানেও লোকে মেয়ে আগে অন্ধ ছিল না, পরে অন্ধ হয়েছে আর কি। তো যাই হোক, এরপর যখন প্রোগ্রাম শেষ করার পরেও চলে যেতে লাগে তখন জ্যাং ওরকে বক্সটা ফেরত দিয়ে দেয় যেটার মধ্যে ও স্ন্যাক্স নিয়ে এসেছিল। তো এরপর জেনি করিক ওর দিকে হাত বাড়িয়ে দেয় এবং ইন্ট্রোডিউস হওয়ার জন্য বলে, পরিচিত হবে। বাট জ্যাং হাত মেলাতে একটু হেজিটেট ফিল করে, কারণ জ্যাং পুরোপুরি একা একা থাকে, কারোর সাথে কথাবার্তা বলতে চায় না, মানে ও পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে থাকে। তবে তারপরে ও যখন জেনির সাথে হাত মেলায় তখন জেনি বলে তোমার হাত অনেক শক্ত, তুমি কি রেগুলার 2 বেলা মানে তুমি কি অনেক কঠিন কাজ করো নাকি? বাট জ্যাং এটার কোনো জবাব দেয় না। তো যাই হোক, এরপর জেনি সেখান থেকে চলে যায় আর পরের দিন জ্যাং জেনির জন্য অপেক্ষা করতে থাকে এবং আজকে কিন্তু আমাদের জ্যাং নতুন জামা কাপড় পরেছে এবং কি নতুন জুতাও পরে নিয়েছে। এরপর জেনি যখন ভেতরে আসে তখন ওই নতুন জুতার গন্ধও বুঝে ফেলে যে আজকে জ্যাং নতুন জুতা পরে এসেছে। তো জেনি একটু মজা করেই বলে নতুন জুতা নিয়েছো নাকি? জ্যাং তখন ইতস্তত বোধ করে এবং বলে না এটা আমি কিছুদিন আগেই নিয়েছি, আজকে জাস্ট পরেছি। চলো আমরা প্রোগ্রাম দেখা শুরু করি। এরপর জেনি কিছুক্ষণ প্রোগ্রাম দেখে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর জ্যাংকে বলে যে জিনিসটা আমরা দেখতে পাই না ওই জিনিসটা আমাদেরকে বেশি অনুভব করায়। তো এরপর জেনি প্রোগ্রামটা দেখে যখন চলে যাচ্ছিল তখন ওর পাশ দিয়ে অনেক জোরে একটা গাড়ি যায় এবং অনেক জোরে হর্ন বাজায়। আর এই কারণে জেনি ভয় পেয়ে পাশে পড়ে যায় এবং পাশেই ছিল হচ্ছে তোমার 7 এর কাঁচের বোতলের ট্রে। তো জেনি সেটার উপর পড়ে যাওয়ার কারণে ট্রেটা পড়ে যায় এবং সমস্ত কাঁচ ভেঙে যায়। এবং এরপর জেনি যখন ওর লাঠিটা খোঁজার জন্য কাঁচের উপর হাত রাখতে যাবে তখনই জ্যাং অল্পের জন্য হাতটা ধরে ফেলে, কিন্তু পড়ে যাওয়ার কারণে জেনির পা মচকে গিয়েছে। তো এই জন্য জ্যাং করে কি ওকে হসপিটালে নিয়ে যায় আর তারপর জেনির পা ব্যান্ডেজ করে আনে। আর তারপর জ্যাং করে কি জেনিকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু জেনি নিজের পা দিয়ে হাঁটতে না পারার কারণে জ্যাং করে কি ওকে কাঁধে তুলে নিয়ে যায়। কিন্তু সেখানে অনেকগুলো সিঁড়ি ছিল, এই কারণে জ্যাং ক্লান্ত হয়ে যায়। আর তখন জেনি ওকে বলে তুমি কি আমাকে আরেকটা কাজ করে দিতে পারবে? আমার বাসার যে ড্রেনের সিস্টেম রয়েছে সেটার পাইপ বন্ধ হয়ে গিয়েছে, তো ওটাকে একটু ঠিক করে দেবে। তো কি আর করার, আমাদের জ্যাং করে কি সেটা ঠিক করতে যায় এবং গিয়ে দেখতে পায় ওটার ভেতরে পাইপে একটা কাপড় আটকে রয়েছে, এই জন্য পানি পাস করতে পারছিল না। তো এরপর জ্যাং ওটা ঠিক করে চলে আসতে লাগে। আর তখন জেনি ওকে কনসার্টের 2টো টিকিট দেয় এবং বলে এই টিকিট দিয়ে তুমি তোমার কোনো বান্ধবী বা বন্ধুর সাথে কনসার্টে যেতে পারো। বাট জ্যাং বলে আমার কোনো বন্ধু নেই। আর জেনি তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন যাব। তো এরপর জ্যাং সেখান থেকে চলে আসে, কিন্তু আমরা জ্যাংকে দেখি বেচারা জ্যাং অনেকদিন পরে আজকে অনেক খুশি, কারণ বুঝতেই পারছো একটা ছেলে যদি ডিপ্রেসড থাকে বা ওর মানসিক অবস্থা যত খারাপ থাকে, অর্থনৈতিক শারীরিক যে অবস্থায় থাকে, কিন্তু যদি মনের মতো একটা মানুষের সাথে দেখা হয়, ভালো সময় কাটে, ভাই ওটা এক্সপ্লেন করা পসিবল না কেমন ফিল হতে পারে। তুমি জ্যাং এর ভাব দেখেই বুঝতে পারছো, এটা ফিল করতে পারবে হয়তো। ওইদিকে আমরা জেনিকেও দেখতে পাই যে ও সোফার মধ্যে শুয়ে শুয়ে জ্যাং এর কথা মনে করছে, মানে দুজনেই দুজনের সঙ্গ এনজয় করছে। তো এরপর তারা দুজনে মিলে একটা কনসার্টে যায় আর তারপর কনসার্ট দেখার পরে তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে জেনি জ্যাংকে বলে তুমি রাতের বেলা পার্কিং লটে কাজ করো, কিন্তু দিনের বেলা কি করো? জ্যাং তখন বলে আমি দিনের বেলা
সকালবেলায় পানির বোতল সাপ্লাই করি। আর তখন জেনি ওকে বলে, তার মানে তুমি যখন যুবক ছিলে পড়ালেখায় ফাঁকি দিয়েছো, খালি আকাম কুকাম করে বেরিয়েছো, তাই না? তো এই কথা শুনে জ্যাং এর অনেক রাগ হয়, কারণ ও নিজের ব্যাপারে কাউকে কিছু বলতে চায় না এবং সে উল্টো জেনিকে বলে তুমি অনেক বেশি কথা বলো। তো জেনির এই কথাটা অনেক মাইন্ডে লাগে আর চুপ করে উঠে সেখান থেকে চলে যায়। আর এরপর জেনি যখন ওর বাসার সামনে আসে তখন জ্যাংও সেখানে আসে এবং ক্ষমা চায়। তো জ্যাং অ্যাকচুয়ালি আগে জেনিকে বলেছিল যে ওর বয়স হচ্ছে 50-55 বছর। তো সেই হিসেবে জেনি বলেছে বয়সকালে হয়তো অনেক অকাম কোকাম করেছে, এই জন্য আজকে এত ছোট কাজ এত কষ্টের কাজ করতে হচ্ছে। তো জ্যাং বলে আমার বয়স 30 বছর। সিরিয়াসলি জ্যাং, তুই আমার চেয়ে ছোট বয়সে? তো যাই হোক, জ্যাং তখন বলে যে আমি যখন ইয়ং ছিলাম তখন আমি একজন বক্সার ছিলাম, আর এটাও সত্য মাঝখানে আমি একবার খারাপ মানুষও হয়েছিলাম, বাট আমি সেই লাইফটা আর চাই না, এই জন্য এত কষ্ট করি। তবে জেনি কোনো উত্তর দেয় না, জাস্ট গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। আর এর পরের দিন আমরা দেখি জ্যাং তার পুরাতন বক্সিং ম্যানেজার এবং বসের সাথে দেখা করতে যায়, আর ওনারা চায় জ্যাং যেন আবারও বক্সিং শুরু করুক। কিন্তু জ্যাং বলে আমি এটা করতে পারবো না। তোর বস তখন একটা প্রশ্ন করে, তুই এত বছর যাবত কোথায় ছিলি? জ্যাং এই প্রশ্নের উত্তর দেয় না। আর তখন ওর বস বলে, যদি তোর কিছু বলার না থাকে তাহলে আমি চলে আসছি। আর তখন জ্যাং বলতে থাকে, আমি গত 4 বছর 3 মাস ধরে জেলে ছিলাম, আর আমি বক্সিং ছেড়ে দেওয়ার পরে আমি অন্য মানুষের হয়ে টাকা উসুলের কাজ করতাম। মানে ওই যে এনজিও থাকে না, ঋণ দেয়, টাকা পয়সা ধার নেওয়ার ফেরত দেয় না, তাদের টাকা উদ্ধার করে দিত আর কি, মারামারি করে। তো এর মধ্যে আমাকে অনেক মানুষকে মারতেও পড়তো। তো ওই কারণে আমি জেলে গিয়েছিলাম, আর আমি ওই ধরনের জীবন আর যেতে চাই না, আর এই কারণে বক্সিংও ছেড়ে দিতে চাই। আমি নতুন ভাবে সাধারণভাবে নিজের জীবনটা পার করতে চাই। আর এদিকে জেনি যখন অফিস শেষ করে ওর বাসায় ফিরে তখন দেখা যায় ওর অফিসের যে ম্যানেজার সে বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা ওয়াইনের বোতল নিয়ে এসেছে। আর এই ম্যানেজারের কিন্তু সবসময় জেনির ওপর খুব কুনজর ছিল। তো এরপর সে জেনিকে বলে, আমি তোমার সাথে বসে একটু ড্রিঙ্ক করতে চাই। তো জেনি তো ভয় পেয়ে যায়, তবে তারপরে সে জবরদস্তি বাসায় ঢোকে এবং এরপর জেনির ওপর সে আক্রমণ করা শুরু করে। মানে বুঝতে পারছো, শারীরিক বা পাশবিক নির্যাতন করবে। বাট জেনির ভাগ্য ভালো ছিল, তখনই বাসায় জ্যাং চলে আসে। আর জ্যাং যখন এটা দেখে ওর তো মাথা গরম হয়ে যায়, ও ম্যানেজারকে মারাত্মক ভয় মারতে থাকে। জ্যাং যখন ম্যানেজারকে মেরেই ফেলবে, মানে বুঝতে পারছো একটা বক্সার ছিল, তখন জেনি চিৎকার করে ওদের আটকে দেয়। কিন্তু জ্যাং ওকে হুমকি দিয়ে বলে, তুই যদি আর কখনো এখানে আসিস বা ওকে স্পর্শ করার চেষ্টা করিস তোর কল্লা কেটে ফেলবো। তো ম্যানেজার ভয় পেয়ে চলে যায়। তবে জেনি এই ঘটনা অনেক ভয় পেয়ে যায়, কষ্ট পায়, সে কান্না করতে থাকে। তো জেনি বলে, হয়তো এখন আর আমার এই চাকরিটা থাকবে না, চলে যাবে। তো জ্যাং তখন বলে, তুমি এখন ওই শয়তানের চাকরি করতে চাও? জেনি বলে, এটা আমার বেঁচে থাকার প্রশ্ন, আমি যদি চাকরি না করি আমার খরচ কে চালাবে? তো জ্যাং তখন বলে, আমি তোমার খেয়াল রাখবো, আমি তোমাকে সাহায্য করবো খরচ চালাতে। বাট জেনি বলে, তুমি কি আমাকে আরো দুর্বল বানাচ্ছ? তুমি আমাকে এখানেই একা ছেড়ে দাও। তো এরপর জ্যাং আর বাড়তি কোনো কথা বলে না, চলে যায়। কিন্তু এরপর রাতের বেলায় জেনি নিজেই জ্যাং এর কাছে আসে এবং বলে, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? জ্যাং বলে, হ্যাঁ যাবো। এর পরের দিন সকালে জ্যাং জেনির সাথে দেখা করতে যায় আর সাথে অনেক সুন্দর একটা কুকুর গিফট করে। আর জেনি তেতে খুবই খুশি হয়, কারণ একা থাকে। তো এরপরে জ্যাং জেনিকে একটা নদীর কিনারে নিয়ে যায়। আর জ্যাং তখন ওকে বলে, আমি যখন অনাথ ছিলাম এখানে একটা অনাথ আশ্রম ছিল, সেই অনাথ আশ্রম নদী ভেঙে নদীতে বিলীন হয়ে গিয়েছে। তো আমার যত রকমের স্মৃতি ছিল সব পানির নিচে ডুবে গিয়েছে। তো জেনি তখন জ্যাংকে নদীর কিনার থেকে 2টো পাথর উঠানোর জন্য বলে। তো জ্যাং 2টো পাথর উঠিয়ে জেনির হাতে রাখে। আর তখন জেনি করে কি, একটা পাথর দেখিয়ে বলে, এটা হচ্ছে আমি, এটা আমার মতো, আর অন্য পাথরটা হচ্ছে তোমার মতো, এটা তুমি। তো এরপর জেনি করে কি, জ্যাং এর মতো পাথরটা নিজের কাছে রাখে আর যে পাথরটা জেনির মতো সেটা জ্যাংকে দিয়ে দেয়। তো এরপর জ্যাং করে ওই পাথরটি ধরে ফেলে এবং ওর হাতটাও ধরে। আর তারপর তারা দুজনে মিলে নদীর কিনারে বসে থাকে। মানে এই দুনিয়া ওরা দুজনেই কিন্তু অনাথ, ওদের দুনিয়াতে কেউ নেই। কিন্তু ফাইনালি 2টো অনাথ এক জায়গায় হয়ে একজন আরেকজনের গার্ডিয়ান বা বুঝতেই পারছো মানসিক একটা সাপোর্টার হয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি জ্যাং নিজে করে কি, তার বক্সিং কোচ এবং বক্সিং ম্যানেজারের কাছে যায় এবং সে আবারও বক্সিং শুরু করতে চায়, কারণ তার এখন জেনির খেয়াল রাখতে হবে। তো বক্সিং এর প্র্যাকটিসও শুরু করে দেয়, ম্যাচও খেলে এবং বক্সিং অনেক ভালো অবস্থায় থাকে, সবাইকে নকআউটও করে দেয়। আর জেনিও বাসায় সারাক্ষণ জ্যাং এর জন্য অপেক্ষা করে এবং এখন ওরা একসাথে থাকতে শুরু করে দিয়েছে। আর আজকেই প্রথম জেনি জ্যাংকে স্পর্শ করে এবং এরা দুইজন প্রথমবারের মতো একে অপরকে কিস করে। আর জেনিও বাসায় এমন সব অ্যাক্টিং করে যেমনটা জ্যাং বক্সিং এ করে থাকে। তারা দুজন একসাথে হরর মুভি ফিল করে। এখানে আমি দেখে কথাটা বললাম না, কারণ জেনি তো আর দেখতে পায় না। মোট কথা তারা একসাথে থাকে, সময় পার করে, ভালো টাইম পার করছে। তারা তাদের মতো আলাদা একটা পৃথিবী বানিয়ে নিয়েছে। আর এরই সাথে জ্যাং যেহেতু প্রচুর এক্সারসাইজ করে বা বক্সিং এক্সারসাইজ করে, এই জন্য জেনি জ্যাংকে মাসাজও করে দেয়, মানে ও মাসাজ করাও শিখে নিয়েছে। কারণ বুঝতেই পারছো, একজন বক্সার বা যারা জিম করে তাদের বডি লাইট এবং ফিট রাখার জন্য বা মাসল ঠিক রাখার জন্য মাসাজের প্রয়োজন পড়ে। আর এর ফলে যেটা হয়, জাং এর অনেক রিল্যাক্স ফিল হয়। তো যাই হোক, জাং কিন্তু বক্সিং এর সময় সব সময় চেষ্টা করে তার মুখে যেন আঘাত না লাগে, কারণ ও জানে ও যখনই যাবে জেনি ওর চেহারাটা ছুঁয়ে দেখবে, আর যদি ওর মুখে কোনো দাগ থাকে বা আহত হয়ে যায় ও কষ্ট পাবে এবং এর জন্য ঝগড়া করবে ওর সাথে। তো এরকমই হয় প্রত্যেক সন্ধ্যায় যখন জ্যাং বাসায় যায়, জেনি ওর চেহারা স্পর্শ করে দেখে। তো এরপর জেনি তার নিজের গল্প বলা শুরু করে জ্যাংকে, যে চিলড্রেন ডেতে ওর বাবা মাকে সাথে নিয়ে বাইরে বেরিয়েছিল, কিন্তু ওর বাবা মা চাচ্ছিল না যে বাইরে যাবে। তবে তারপরেও ও বাবা মাকে গাড়ির পেছনে বসিয়ে নিজে ড্রাইভ করছিল। কিন্তু তখনই হঠাৎ করে সামনের বিল্ডিং থেকে একটা জ্বলন্ত মানুষকে পড়তে দেখে, আর এই কারণে ওর নজর সরে যায় রাস্তা থেকে এবং গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। আর ওই অ্যাক্সিডেন্টে ওর বাবা মায়ের মৃত্যু হয়ে যায় এবং ও চিরদিনের মতো চোখ হারিয়ে ফেলে, মাথায় আঘাত লাগে। তো
জ্যাং যখন এই কাহিনী শোনে, জ্যাং পুরো শকড হয়ে স্তব্ধ হয়ে যায় এবং মনে হচ্ছিল এই ঘটনার সাথে জ্যাং এর কোনো একটা কানেকশন রয়েছে, কোন একটা কিছুর মনে পড়ে গিয়েছে। আর তারপর জ্যাং এর সেই ঘটনা মনে পড়ে যে কারণে ও জেলে গিয়েছিল। আসলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, জ্যাং একবার বলেছিল বক্সিং বাদ দেওয়ার পরে সে মানুষের কাছ থেকে টাকা উসুলের কাজ করত, কিন্তু এরপর যখন সে একটা ঋণগ্রস্তের কাছ থেকে টাকা উসুল করতে গিয়েছিল, ওই লোকটা টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, হামতাম করে মারতে গিয়েছিল। তখন পুলিশে কল করেছিল, পুলিশও চলে আসে, কিন্তু জ্যাং যখন গেটটা খুলতে যায় তখন ওই লোকটা করে কি নিজের শরীরে আগুন লাগিয়ে নিজে নিজে বিল্ডিং থেকে লাফ দেয়। কিন্তু জ্যাং সাথে সাথে ওই লোকটার হাত ধরে ফেলে, কিন্তু ওই লোকটার পুরো শরীরে আগুন জ্বলছিল, যে কারণে ওই লোকটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না তাপের জন্য, আর এই কারণে লোকটা নিচে পড়ে যায়। আর এই দৃশ্যটাই দেখতে পেয়েছিল হচ্ছে আমাদের জেনি, আর এই কারণেই জেনির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কারণে জেনির বাবা মা মারা গিয়েছে, জেনি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে। তো জ্যাং বুঝতে পারে আজকে জেনির যে অবস্থা এর জন্য কোনো না কোনো ভাবে জ্যাংই দায়ী, কারণ সে যদি ভুল রাস্তায় না যেত, ওই লোকটির কাছে যদি টাকা উসুল করতে না যেত, তাহলে এই কাহিনী যদি না ঘটতো, জেনির গাড়ি অ্যাক্সিডেন্ট হতো না, জেনিও আজকে অন্ধ হতো না। তো হয়তো সৃষ্টিকর্তা জেনিকে ওর কাছে এই জন্যই পাঠিয়েছে এর ঋণ শোধ করার জন্য। তো যাই হোক, আমরা দেখতে পাই যে লোকটি আগুনে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই লোকটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে এবং ওই লোকটিকে দেখতে জ্যাং এখনো হসপিটালে যায় এবং বর্তমানে জ্যাং এবং ওই লোকটি অনেক ভালো বন্ধু আর কি। তো যাই হোক, জ্যাং এখন যে কোনো মূল্যে জেনির চোখের চিকিৎসা করাতে চায়, আর এই কারণে সে জেনিকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর ডক্টর চেক আপ করে বলে হ্যাঁ জেনির চোখের দৃষ্টি ফিরে আসতে পারে, তার ব্রেনে একটা অপারেশন করতে হবে, বাট এর জন্য অনেক খরচ হবে, প্রায় $30,000, আই মিন 30 লক্ষ টাকার উপরে। তো এরপর জ্যাং যায় হচ্ছে সেই বক্সারের কাছে, যে বক্সার ওকে মুভির প্রথম দিকে চ্যালেঞ্জ করেছিল। আর এখানে লক্ষ্য ওই বক্সার কিন্তু এখন অনেক ধনী হয়ে গিয়েছে, ওদের যে আগের ক্লাব ছিল সেই ক্লাবটা ছেড়ে দিয়েছে এবং সে বর্তমানে অনেক বড় একটা বক্সার, তার নাম হচ্ছে জনি, অনেক বড় লোক, টাকা আছে, মাইয়া আছে। তো সে জাংকে বলে আমি তোকে সাহায্য করব, আর তারপর সে একটা লোকের কাছে নিয়ে যায়, আর ওই লোকটি নগদ $30,000 ওকে দিয়ে দেয়, সাথে একটা মোবাইল ফোনও দেয়, নকল পাসপোর্টও দেয়। আর ওই লোকটি বলে এটা কোনো নর্মাল বক্সিং ফাইট নয়, তোকে থাইল্যান্ড যেতে হবে, তবে থাইল্যান্ডের পুলিশ যদি তোকে ধরে ফেলে আমরা কিন্তু কেউ তোকে চিনি না, এটা একটা ইলিগেল ফাইট, আন্ডারওয়ার্ল্ড ফাইট, যেখানে গেলে কোটি কোটি টাকা কামাবে, ঠিক আছে, জান গেলেও যেতে পারে এবং এটা অবৈধ, মানে ডার্ক ওয়েবে যে তোমার ইলিগেল ফাইট গুলো দেখানো হয়, ডাইরেক্ট মরবে এইরকম টাইপ একটা ফাইট আর কি। তবে তারপরেও জাং এই শর্ত মেনে নেয় শুধুমাত্র জেনির জন্য। তো যাই হোক, এই ফাইটের জন্য জাংয়ের পরিচয় লুকাতে হবে, এর জন্য জাং করে কি তার সমস্ত আইডি, পরিচয়, ডকুমেন্ট আগুনে পুড়িয়ে ফেলে। তবে সেখানে যাওয়ার আগে সে লাস্টবারের মতো জেনির কাছে যায় এবং আমরা দেখতে পাই জেনিকে অলরেডি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে, 2-1 দিনের মধ্যে তার অপারেশন হবে। তো জেনি বলে আমার যদি চোখ ঠিক হয় আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই, তারপর ওই নদীর কিনারে তোমার সাথে বসতে চাই যেখানে এর আগে আমরা বসেছিলাম, আর ওই নদীর কিনারে বসে আমরা একসাথে সূর্যাস্ত দেখতে চাই। আর তার সাথে জেনি এটাও বলে আচ্ছা এটা কেমন হবে তুমি যদি দেখতে খুব কুৎসিত হও। তো এটা বলে ওরা দুজনে একসাথে হাসতে শুরু করে। তো এরপর জেনির অপারেশনের জন্য ডক্টর ভেতরে নিয়ে যায়, আর জাং বেরিয়ে পড়ে থাইল্যান্ডে সেই ইলিগেল ফাইট খেলার জন্য। তো এই জন্য যারা একটু থাইল্যান্ডে যাও সাবধানে যেও, থাইল্যান্ডে কিন্তু অনেক ধরনের গ্যাং রয়েছে, রাত বিরাতে একা একা ঘোরো না, কখন কে ধরে তোমাকে কোন জায়গায় পাঠিয়ে দেবে গ্যারান্টি নেই, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর আমরা জাং এর সাথে জনিকেও দেখতে পাই। জনি ওকে বলছিল যে এই ফাইটে কিন্তু কোনো ধরনের রুলস নেই, এই বক্সিং ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একজন মারা না যায় বা বেহুশ না হয়ে যায়। খুবই ভয়ঙ্কর একটা ফাইট, যত রক্ত দর্শকরা তত বেশি এনজয় করে। আর তুমি এবার যার সাথে ফাইট করতে যাচ্ছ সে কিন্তু এই পর্যন্ত অনেক মানুষকে মেরে ফেলেছে, সে খুবই বিপজ্জনক একজন ফাইটার। তো এরপর গিয়ে জ্যাং করে ওই বক্সারের সাথে ফাইট শুরু করে এবং এটা একটা ফ্রি স্টাইল ফাইট হবে, মানে কোনো নিয়ম নাই, কোনো রাউন্ড নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, এখানে মানুষ করে কি বক্সারদের উপর টাকা লাগায় এবং ডার্ক ওয়েবেও সম্প্রচারিত হয়, অনলাইনেও মানুষ টাকা লাগায়। তো প্রথম দিকে ওই ফাইটার জাংকে অনেক খারাপ ভাবে মারে, কিন্তু শেষ পর্যন্ত জাং ওই বক্সারটিকে কোনোভাবে হারিয়ে দেয়। তো জনি তো এটা দেখে শক খেয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়, কারণ জনি তার বসকে এখানে নিয়ে এসেছিল, বলেছিল জ্যাং এই ম্যাচটা হারবে, মরবেও, অনেক টাকা লাভ হবে যদি আপনি ওর প্রতিপক্ষের উপর টাকা লাগান। তো ওই লোকটা করেছে কি জনির কথা মতো সব টাকা ওই প্রতিপক্ষের উপর লাগিয়েছিল, কিন্তু জ্যাং জিতে গিয়েছে, সমস্ত পয়সা ডুবে গিয়েছে। তো তখন ওই লোকটা জনিকে হুমকি দিয়ে বলে তুই যদি জীবিত থাকতে চাস আমার সমস্ত টাকা আমাকে ফিরিয়ে দিবি, তা না হলে কালকে তো লাশ পড়বে এখানে। তো যাই হোক, জাং ওই সমস্ত টাকা জিতে নিজের দেশে ফিরে আসছিল। আর তারপর সে হসপিটালে কল করে, হসপিটালের ডক্টর ওকে জানায় জেনির চোখ এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। তো বিষয়টি জেনে জাং অনেক খুশি হয়, কিন্তু তখনই একটা গাড়ি এসে ওকে উড়িয়ে দেয়, আর গাড়ি থেকে দুজন লোক বের হয়, একজন লোক ওর কাছ থেকে সে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়, আর একজন ওর পেটে 2বার চাকু ঢুকিয়ে দেয় এবং জাংকে যখন পুরোপুরি মেরেই ফেলবে তার আগে একটা গাড়ি চলে আসে, যে কারণে ওরা দ্রুত পালিয়ে যায়। আর যে গাড়িটি জাংকে উড়িয়ে দিয়েছে সেই গাড়ির ভেতরে আমরা জনিকে দেখতে পাই, তার মানে এটা জনি করিয়েছে। আর অন্যদিকে আমরা জেনিকে দেখতে পাই যার চোখ এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে এবং সে জাং এর অপেক্ষা করছে, কিন্তু জাং আর আসে না, অনেকদিন কেটে যায়, কিন্তু জাং এর কোনো খোঁজ খবরও নেই। তো যখন পুলিশে কমপ্লেন করার জন্য যায় জাং এর জন্য, কিন্তু পুলিশের কাছে কমপ্লেন লেখার জন্য তো আইডির প্রয়োজন হবে জাং এর, বাট জাং তো সব আইডি নষ্টই করে ফেলেছে। তো যেহেতু আইডি নেই, পুলিশও কোনো রকম কমপ্লেন লিখে না। আর এদিকে জাং এর বাসাটা যখন খালি করা হচ্ছিল তখন একটা লোক পার্সেল নিয়ে আসে এবং সে জেনিকে একটা পার্সেল দেয় যেটা জাং এর জন্য এসেছিল। তো এই পার্সেলের অ্যাড্রেসে করে কি জেনি যায়, আর তখন আমরা দেখতে পাই এই পার্সেলটা মূলত পাঠিয়েছিল যে লোকটা নিজের শরীরে আগুন দিয়েছিল সে, আর একে
দেখেই কিন্তু জেনির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো জেনিকে দেখে ওই লোকটা সব চিনতে পারে এবং জেনির সম্পর্কে সবকিছু বলে দেয় এবং পুরো ঘটনা খুলে বলে। তার মানে এই লোকটাকে জাং অলরেডি জেনির ব্যাপারে সবকিছুর ব্যাপারে বলে রেখেছে। তো জেনি যখন এগুলো শুনে পুরো শকড হয়ে যায় যে আসলে জাং কত ভালো। কিন্তু ওই লোকটা বলে আমি নিজেও জানি না তোমার চিকিৎসার টাকা দিয়েও কোথায় চলে গিয়েছে, আমার সাথেও যোগাযোগ নেই। তো যাই হোক জেনি জাংকে খুব মিস করে। আর তারপরে জেনি করে কি, জাংকে যে স্পর্শগুলো করেছিল ওর চেহারায় সেটা মনে করে খুব সুন্দর একটা স্কাল্পচার বানায়। আর জেনি বর্তমানে এই ধরনের কাজগুলো করে থাকে, সে সুন্দর সুন্দর শোপিস এবং স্কাল্পচার বানায়। এছাড়াও সোশ্যাল ওয়ার্কের জন্য হসপিটালে যায় আর সেখানেও অসুস্থ ব্যক্তিদেরকে মাসাজ দেয়, যাদের আর কি টাকা পয়সা নেই মাসাজ করানোর মতো। তো এরপর একদিনও একটা বয়স্ক লোককে মাসাজ দিচ্ছিল, তখনই পাশের বেডে আমরা একজনকে শুয়ে থাকতে দেখি। আর ওই লোকটি তখন জেনির দিকে তাকায় এবং আমরা শকড হয়ে যাই, এটা জাং ছিল। এবং এখানে আমরা জানতে পারি ওই ঘটনার পরে জাং পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে। সে চলতে পারতো না, শুধুমাত্র নিজের গলাটা ঘোরাতে পারতো, বাট কথা বলতে পারতো। সে জেনিকে দেখতে পায়, কিন্তু তারপরেও সে জেনিকে কিছুই বলে না, পরিচয়ও দেয় না। তো এরপর সে জাং এর কাছে আসে এবং জাং যেহেতু প্যারালাইজড ওকেও মাসাজ দেয়। কিন্তু জেনি যখন জাংকে মাসাজ করছিল তখন ওর মনে হয় এই দেহটা তো মনে হয় জাংয়ের, এরকম একটা বডি তো আমি এটাকে মাসাজ করেছি। কিন্তু যখন উপরে নাম দেখে রোগীর, ও দেখতে পায় অন্য একজনের নাম লেখা। আর এটার কারণ তো আমরা জানি, ওই নকল পাসপোর্টের নামই তো এখানে এসেছে। আর যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো এই নকল আইডি পাসপোর্টটাই ছিল। তো এই কারণে হসপিটালও এই নামটাই দেওয়া হয়েছে। তো যাই হোক আস্তে আস্তে জাং সুস্থ হয়ে ওঠে। আর একদিন জাং যখন বাজারের মধ্যে ছিল তখন হঠাৎ করে আশেপাশে জেনি চলে আসে। আর জেনির সাথে কুকুরটিও ছিল, কিন্তু কুকুরটি তখন হঠাৎ করে জাংয়ের গন্ধ পায় এবং দৌড়ে জাংয়ের কাছে আসে এবং জাংকে আদর করতে শুরু করে। আর জাং যেহেতু এখন স্টিকের সাহায্যে চলাফেরা করে, তো পড়ে যায়। আর তখন দৌড়িয়ে জেনিও চলে আসে আর সে জাংকে সরি বলে, তার কুকুর এমন করেছে বলে। আর জেনি এখানে জাংকে দেখে চিনে ফেলে যে এই লোকটাকেই তো আমি হসপিটালে দেখেছিলাম, তাকে মাসাজ করেছিলাম। আর জাং তো জেনিকে চিনেছে, তবে তারপরেও জাং সেখান থেকে চলে যায়। তো এরপর জেনি করে কি, ওর কুকুরটি নিয়ে ওর বন্ধুর কাছে আসে। মানে ওর বন্ধু হচ্ছে তোমার কুকুরের ডক্টর। তো বলে আমার কুকুরটাকে খেপে টেপে যাচ্ছে নাকি বা কোনো সমস্যা হয়েছে কিনা, আর আমার কুকুর তো এর আগে কখনো এরকমটা করেনি। আর তখন ওর বন্ধু বলে হতে পারে লোকটির সাথে তোমার কুকুরের পূর্বের কোনো সম্পর্ক রয়েছে বা গন্ধটা পরিচিত লেগেছে। আর এই কথা জেনির মাথায় একটা শক দিয়ে দেয়, তার মানে এটাই কি জাং? যেমন হসপিটালে ওর পিঠ ফিল করা, আবার ওর কুকুরের জাংয়ের কাছে দৌড়ে যাওয়া। তো ও দৌড়ে বেরোয় যায় জাংকে খুঁজতে, বাট জাংকে কোথাও খুঁজে পায় না। তো ওর কাছে মনে হয় ও জাংকে আবারও হারিয়ে ফেললো। তো ও মারাত্মক কান্না করতে থাকে। কিন্তু তখন জেনি দৌড়িয়ে যায় হচ্ছে সেই নদীর কিনারে যেখানেও জাংয়ের সাথে যেত। আর সেখানে কেউ দেখতে পায় একটা লোক স্ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা তো জানি এটা কে, জাং। জেনিও বুঝতে পারে এটা জাং। এবং জাংয়ের চেহারা যেহেতু আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে, তার উপর সে এখন নিজের পায়ে চলতেও পারে না, এই কারণে সে জেনির উপর বোঝা হয়ে থাকতে চায় না, এজন্য সামনেও যায়নি। কিন্তু জেনি ওর কাছে আসে, ওর মুখ স্পর্শ করে এবং বলে তুমি কি জানো আমি চোখ ঠিক করিয়েছি এর জন্য যাতে আমি সবসময় সারা জীবন তোমাকে দেখতে পাই। আর তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তো এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, এবং আমি মনে করি ভালো লাগা উচিত। যদিও এটা 3 বছর আগে এক্সপ্লেন হয়েছে, তারপরেও আমার কাছে মনে হয় না এই সিনেমা 3 বছর পরে আবারও যে তুমি দেখলে খুব খারাপ লেগেছে। এবং তোমাদের নিশ্চয়ই মনে থাকা উচিত একসময় র্যান্ডম ভিডিও চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো সিনেমা এক্সপ্লেন হতো, এর জন্যই র্যান্ডম ভিডিও চ্যানেল একসময় ভালো অবস্থানে ছিল। তো আমরা এমন সব ভালো ভালো সিনেমা এক্সপ্লেন করেছি, ওগুলো যদি আমরা আবার রিপিট আনি এবং আগামী 3 মাসও চালাই, তোমরা এই নতুন সিনেমা যে আনি তার চেয়ে বেশি মজা পাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমার মনে আছে আমি অনেক ভালো ভালো সিনেমা এক্সপ্লেন করেছি। তো তোমরা যদি চাও আমাদের র্যান্ডমের বেশ কিছু যে ভালো সিনেমাগুলো রয়েছে সেগুলো আমরা মাঝে মাঝে আনবো তোমাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইজ যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।